আসসালামু আলাইকুম। আমরা যেখান থেকে শেষ করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে সমানুপাত নিয়ে আমরা কথা বলবো। তো সমানুপাতের ক্ষেত্রে সমানুপাতের সংজ্ঞাটা আমরা কেমন দেখছিলাম যে চারটি রাশি থাকা লাগবে, এ বি সি ডি। এই চারটি রাশি একই জাতীয় হতে হবে, ঠিক আছে, একই জাতীয় হতে হবে এবং এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডিকেই বলা হয় কি সমানুপাত। একটা অনুপাত সমান আরেকটি অনুপাত যখনই লিখতে পারবো আমরা তখনই তাকে কি বলতে পারবো যে এটি একটি সমানুপাত। এখন এই সমানুপাতের বেশ কয়েকটি ভাগ আছে। একটি হলো ক্রমিক সমানুপাতি। এখন ক্রমিক সমানুপাতিটা কাকে বলা হয়? ক্রমিক সমানুপাতিটা হলো এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। এটাকে কি লেখা যায়? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এইখানে আমরা কি শিখছিলাম যে এইটাকে বলা হয় পূর্বপদ আর এইটাকে বলা হয় উত্তরপদ। তাহলে এই পূর্বপদ এবং উত্তরপদ, প্রথম অনুপাতের উত্তরপদ এবং দ্বিতীয় অনুপাতের পূর্বপদ যদি সেম হয় তখনই সেটা ক্রমিক সমানুপাতি প্রদর্শন করবে। তখনই সেটা কি করবে? ক্রমিক সমানুপাতি প্রদর্শন করবে। এখন প্রথমে ধরেন এখানে কয়টা রাশি নিয়ে কাজ করা হয়েছে? এখানে এইটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই চারটাকে নিয়ে আমরা কি করছি? মূলত কাজ করছি। এখন এইখানে প্রথম রাশি, এইখানে সূত্রটা কেমন হবে? তাহলে এখানে কি এই চারটা। এখন এইখানে কয়টা এ বি এবং সি, এই তিনটাকে নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা হলো আমার তৃতীয় রাশি। এটার সূত্রটা কেমন? সূত্রটা হলো এই যে এইটা থেকে লিখতে হবে দ্বিতীয় রাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশির গুণফল। তাহলে এইটা হলো ক্রমিক সমানুপাতি। এখন সমানুপাতিক ভাগটা আমরা কেমনে করব সূত্রটা আগে দেখে নিই, তারপরে আমরা আমাদের প্রবলেম সলভিংয়ে আমরা যাব। দেখেন সমানুপাতিক ভাগের ক্ষেত্রে কেমন হবে যে সমানুপাতিক ভাগের ক্ষেত্রে ক্লাস 6, 7, 8 এইগুলোতে খুবই সহজ ম্যাথ থাকতো, যে বলা থাকতো যে 3জন ছেলে আছে যাদের কাছে আছে ধরেন 120 টাকা, তাদের অনুপাত হলো এত এত এত। তখন কি করা লাগতো যে একজনের কাছে কত টাকা আছে এটা বের করা লাগতো। তখন আমরা কি করতাম যে এই অনুপাতগুলোকে যোগ করতাম। যোগ করার পরে একজন ছেলের অনুপাত ধরেন 3, তখন আমরা মোট টাকা ভাগ হলো আমাদের টোটাল অনুপাত ইন্টু 3। এইরকমভাবে অঙ্কগুলো সলভ করার ট্রাই করতাম। এখন এখানে ধরেন সমানুপাতিক ভাগের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এখানে এস কে, বা এখানে আমরা ধরতে পারি এক্স কে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাতে ভাগ করতে হলে অনুপাতে ভাগ করতে হলে এখানে এক্স কে মোট এই ধরেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভাগ করে যথাক্রমে এ বি সি ও ডি ভাগ নিতে হবে। তাহলে এই কথাটার দ্বারা কি বোঝাইলাম যে প্রথম অংশে কি এস এর এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই কাজটুকু আমাদেরকে করা লাগবে। দেখেন তাহলে
এসকে আমরা এত অনুপাতে ভাগ করলে এই অনুপাতটার সমান কত আমরা বের করতে পারবো। বুঝছি কথা? এই অনুপাতটা সমান কত আমরা বের করতে পারবো। তাহলে এস প্রথম দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, আমি ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হলো আমাদের হচ্ছে ধরেন পি ধরে নিলাম। তাহলে এখানে এস এর বি ডিভাইডেড বাই পি। এরপরে ধরেন তৃতীয় অংশে আমরা কি লিখতে পারি, এস এর সি ডিভাইডেড বাই বি। চতুর্থ অংশে কি লিখতে পারি, এস এর এখানে আমরা লিখতে পারবো কি ডি ডিভাইডেড বাই পি। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, এইখান থেকে যে কোনো রাশিকে যে কোনো নির্দিষ্ট অনুপাতে ভাগ করতে পারবো। আমি যে কথাটা বললাম যে আমরা অঙ্ক দেখতাম এরকম, ধরেন এখানে এক্স ওয়াই এবং জেড এর অনুপাত দেওয়া আছে হলো ধরেন 1:2:3। এখন এই তিনজনের কাছে আছে হলো আমার কত টাকা থাকতে পারে, ধরেন এই তিনজনের কাছে আছে হলো 180 টাকা। তাহলে এক্স এর কাছে কত টাকা আছে, ওয়াই এর কাছে কত টাকা, জেড এর কাছে কত টাকা। তখন আমরা কি করতাম যে এখানে 1 + 2 + 3 = 6। এইবার এক্স এর কাছে কত টাকা আছে, 180 ডিভাইডেড বাই 6 × 1। দেখেন এস মানে হলো 180, এই 6 মানে হলো এই পি মানে অনুপাত দ্বয়ের যোগফল, এবং 1 হলো এ। তাহলে এইটা দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কত হয়, 30। এক্স ওয়াইয়ের কাছে কত আছে, 180 ডিভাইডেড বাই 6 × 2। তাহলে এইটা দিয়ে কাটাকাটি করলে কত হয়, 60। তাহলে জেড এর কাছে কত টাকা আছে, 180/6 × 3, তাহলে 90। তাহলে এইভাবে আমরা এই সমানুপাতিক ভাগের দ্বারা কার অনুপাতে কতটুকু অংশ আছে বা কোনো একটি প্রবলেম দেওয়া থাকলে সেখান থেকে অনুপাত কত হবে সেটা আমরা সলভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। তাহলে এই চ্যাপ্টারের বেসিক যেই ফর্মুলাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করছি। এখন এইখান থেকে তাহলে এইখান থেকে এবার আমরা আমাদের অনুশীলনী যেই প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার ট্রাই করব। তাহলে আজকে আমরা একটা দেখি যে এইখানে ধরেন আমি একটা প্রবলেম লিখে নিচ্ছি, সেটা হলো এই অনুশীলনীর একটা প্রবলেম আজকে আমরা সলভ করব। প্রবলেমটা হচ্ছে এমন যে 1 নম্বর আপনাদের খুবই সহজ একটা প্রবলেম, যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দুইটা বর্গক্ষেত্র, ধরেন এইটা একটা বর্গক্ষেত্র, এইটা একটা বর্গক্ষেত্র এবং এইটা একটা বর্গক্ষেত্র। দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি মিটার। তাহলে এইটার হলো এ, এটার হলো বি। আমরা জানি বর্গক্ষেত্রের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া নির্ণয়ের ফর্মুলা কি, এ স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে প্রথম বর্গের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমাদের কি হবে, এ স্কোয়ার, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এরিয়া কি হবে, বি স্কোয়ার। তাহলে অনুপাতটা হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। খুবই সহজ অঙ্ক, এভাবে ট্রাই করতে পারেন। অ্যান্ড দেখেন দ্বিতীয় নম্বর প্রশ্ন কেমন ছিল, যে বলছে যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। আচ্ছা দেখো, এইখানে প্রশ্নটি বোঝো আগে ভালো করে, যে এখানে বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমা নির্ণয় করতে হবে, বা পরিসীমা নির্ণয় করে পরিসীমার অনুপাতটি কত হয় আমাদেরকে বলে দিতে হবে। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, ধরি যে বৃত্তের ব্যাসার্ধ আর এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো এ ধরে নিলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, আর বৃত্তের পরিসীমা আমরা কি জানি, বৃত্তের পরিসীমা হলো 2 পাই আর।
আর বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গের এরিয়া আমরা জানি হলো a স্কয়ার। আর বর্গের পরিসীমা আমরা কি জানি, বর্গের পরিসীমা হলো 4a। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে আমাদেরকে ধরে নিতে হবে, প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এইখান থেকে লিখতে পারবো আর স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল টু 1/পাই। তাহলে আর ডিভাইডেড বাই a ইকুয়াল টু লেখা যাবে 1/√পাই। এবার বর্গক্ষেত্র এবং বৃত্তের পরিসীমার অনুপাতটা কত? তাহলে এখানে আমরা কি লিখব যে বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত। তাহলে বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র কি আমরা দেখছি 2পাই, আর অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি দেখছি আমরা 4a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? এখান থেকে আমরা লিখতে পারি যে 2πr ডিভাইডেড বাই 4a। এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় পাই আর ডিভাইডেড বাই 2a। তাহলে এইখান থেকে পাই ডিভাইডেড বাই 2 ইন্টু আর ডিভাইডেড বাই a লেখা যায়। এবার আমরা বের করে রাখছি কি আর ডিভাইডেড বাই a। আর ডিভাইডেড বাই a সমান কত বের করছিলাম? আর ডিভাইডেড বাই a সমান 1/√পাই। তাহলে পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 1/√পাই। তাহলে এখানে আছে হলো পাই, নিচে হলো √পাই। তাহলে এইটা দিয়ে এইটাকে কাটলে কত হবে? √পাই ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অনুপাতটা কি দাঁড়াচ্ছে? √পাই অনুপাত 2। এইটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক এমনইভাবে আমরা আরেকটা সহজ ম্যাথ দেখব, সেটা হলো পিতা পুত্রের বয়সের। আমরা যে ছোটোবেলা থেকে অঙ্ক করে আসছি, ক্লাস 4-এ ছিল, 5-এ ছিল, 6, 7, 8, 9 সবগুলো ক্লাসেই ছিল। তো আরেকটি সহজ ম্যাথ আমরা আজকে দেখব। দেখি যে এখানে আমি অঙ্কটা একটু লিখে নিচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা এমন যে পিতা ও পুত্রের বর্তমান বয়স হলো 70। দুজনের বয়সের সমষ্টি হলো 70। এখন 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, 5:2। এবার 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে এটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এইগুলো অঙ্ক করার সময় আমাদের কি করা লাগে ধরে নিতে হবে। তাহলে লেট পিতার বর্তমান বয়স হলো x এবং পুত্রের বর্তমান বয়স হলো y ধরে নিলাম। এবার আমরা কি ধরে নিব যে এখানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত? x প্লাস y ইকুয়াল টু 70। দুইজনের বয়সের সমষ্টি হলো এইটা, প্রশ্ন থেকে এইটুকু ধরে নিলাম। এবার 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। তাহলে x এখনকার বয়স, 7 বছর পূর্বের বয়স, তাহলে x - 7 ডিভাইডেড বাই y - 2 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, দেখেন 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে কি পাই? এখান থেকে x - 7 ডিভাইডেড বাই 5 লেখা যায় এবং y - 2 ডিভাইডেড বাই 2 লেখা যায়। এইবার এখানে আমরা কি করব?
এইখানে আচ্ছা, এই দুইটা সমীকরণকে আমরা এখন সমাধান করব। তার আগে আমরা এখানে একটা জিনিস লিখে নিই। দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 70। তাহলে এক্স ইকুয়াল টু লেখা যায় কি? এক্স ইকুয়াল টু লেখা যায় 70 মাইনাস ওয়াই। এখন এই অঙ্কটাতে আমরা এইটা বসাই দেবো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত? 70 মাইনাস ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এবার এইটা থেকে এইটা হিসাব করলে কত হয়? এখানে 63। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 63 মাইনাস ওয়াই ইন্টু 2 ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই মাইনাস 2। ক্রস গুণ করে দিলাম একবারে। এইবার এটা দিয়ে হিসাব করলে কত হয়? 126 মাইনাস 2y ইকুয়াল টু 5y মাইনাস কত? 5y মাইনাস মাইনাস 35। ওকে, তাহলে এইবার এখান থেকে মাইনাস 2y এইটা এই পাশে আসলে মাইনাস 5y ইকুয়াল টু এই পাশে কত হয়? মাইনাস 35 মাইনাস 126। এটা সমান লেখা যায় 161 মাইনাস। এইবার মাইনাস 7y ইকুয়াল টু লেখা যায় মাইনাস 161। মাইনাস মাইনাস কাটা গেল। y ইকুয়াল টু কি লেখা যায়? y সমান সমান লেখা যায় 161 ডিভাইডেড বাই 7। এটা দিয়ে কাটলে কত আসে? এটা দিয়ে কাটলে আসে 23। তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম কত? 23। তাহলে y ইকুয়াল টু যদি 23 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু আমরা তাহলে কত পাবো? x ইকুয়াল টু পাবো হলো 70 মাইনাস 23। দ্যাটস মিন এখানে কত হয়? দ্যাটস মিন এখানে আসে হলো 74। ওকে, তাহলে 47 বছর পেলাম হলো 47 এবং এটা হলো 23। এবার আমাদেরকে আরেকটা কাজ ছিল, সেটা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে 5 বছর পরে এই যে 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত। তাহলে আমরা বর্তমান বয়স জেনে গেছি, বর্তমান বয়স আমরা জানি। তাহলে এখানে আমরা কি লিখবো এবার? যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? তাদের বয়সের অনুপাত হবে x প্লাস 5 ডিভাইডেড বাই y প্লাস 5 ইকুয়াল টু x মানে কত? 47 প্লাস 5 ডিভাইডেড বাই 23 প্লাস 5। এটা সমান কি লেখা যায়? এটা সমান হয় হলো 52 ডিভাইডেড বাই 28। এইটাকে ছোট করলে হয় হলো 7। তাহলে পিতা পুত্রের বয়সের অনুপাত কত বের হলো? এখানে 13:7। দ্যাটস আওয়ার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো এবং ফ্রেন্ড সার্কেলের মাঝখানে ছড়িয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।